আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করতে ভালো আছো। আমি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম। আজকে নিয়ে আসছি আমার লেকচার 2 মোলের ধারণা এবং রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা। তোমরা জানো আমরা কম্প্যাক্ট সিরিজের যে প্লেলিস্ট এই প্লেলিস্টে চেষ্টা করতেছি তোমাদের পুরা ফিজিক্স এবং কেমিস্ট্রি যতগুলো চ্যাপ্টার আছে ওগুলাকে শর্টকাটে সহজে অল্প সময়ে পুরা এ টু জেড ডেপথে থেকে পড়ানো এবং যারা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে প্রত্যেকটা লাইন তোমরা পারো, প্রত্যেকটা সিকিউ পারো, প্রত্যেকটা এমসিকিউ পারো। এর জন্য আমি চেষ্টা করতেছি তোমাদের কম্প্যাক্ট সিরিজের যে প্লেলিস্ট যেটা আমাদের দেখছো সেইখানে বিভিন্ন চ্যাপ্টার পড়াইতে। এইখানে আমরা অলরেডি শুরু করছি হচ্ছে আমাদের মোলের ধারণা এবং রাসায়নিক গণনা চ্যাপ্টারটা। ওইটার প্রথম লেকচার আপলোড হয়ে গেছে গতদিন এবং আজকে আমরা এটার লেকচার 2টা দেখবো। লেকচার 2 আমি গত লেকচারে বলে দিয়েছিলাম যে আমরা কি কি দেখবো। আজকে আমরা 3টা জিনিস দেখবো, মেইনলি 3টা জিনিস। এবং মনে রাখবা এই কম্প্যাক্ট সিরিজের যে প্লেলিস্টটা তোমরা দেখছো এইটার মধ্যে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট। তুমি যদি এগুলো করতে পারো সিকিউ এমসিকিউ তুমি সবগুলো পারবা। আমি তোমাকে কোনো বোর্ড কোশ্চেন সলভ করাচ্ছি না, কোনো এমসিকিউ কোশ্চেন সলভ করাচ্ছি না, কিন্তু তুমি দেখো তুমি সবগুলো পারবা। সিকিউ এমসিকিউ কখ সবকিছু পারবা। কেমনে পারবা? জাস্ট ক্লাস কোয়ালিটির জন্য। তো তাই তোমরা আজকের লেকচার 2 আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট 3টা জিনিস দেখবো। সেই ইম্পর্টেন্ট 3টা জিনিস হচ্ছে মোলারিটি জিনিসটা কি, এবং আমরা শতকরা সংযুক্তির অঙ্কগুলো হিসাব করব, এবং লাস্ট একটা জিনিস যেটা হচ্ছে রাসায়নিক সমতাকরণ। এই 3টা জিনিস আমরা দেখবো আজকে। এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এখান থেকে মনে করো 3টা টপিক থেকেই কোশ্চেন হয়। ওকে, আসো দেখো মোলারিটি নিয়ে আমি যদি বলি, মোলারিটি অলরেডি আমি আমার লাস্ট লেকচারে মোলার দ্রবণ এই জিনিসটা দেখাই। ওইখানে ডেসিমোলার সেমিমোলার বিষয়টা আমি ক্লিয়ার করছি, বাট মোলারিটি জিনিসটা দেখানো হয় নাই। আমরা লাস্ট লেকচার যেখান থেকে তোমরা শেষ করছো তারপর থেকে শুরু করতেছি। ওকে, তাহলে তুমি বুঝবা। একটু শোনো, আমি আগের একটু হালকা রিক্যাপ দিই। মোলার দ্রবণ থেকে আমরা যেরকম মানে শিখছিলাম যে কোনো একক আয়তনে নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট তাপমাত্রায় একক আয়তনে বা যে পরিমাণের মধ্যে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে তার মোলার দ্রবণ বলে। এখন এই জায়গায় 1 মোলের জায়গায় যদি 0.1 থাকে তাহলে সেটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ বলি আমরা। আর যদি সেখানে 0.5 মোল থাকে তাহলে সেটাকে আমরা সেমিমোলার দ্রবণ বলি। কি সেমিমোলার দ্রবণ বলি। এখন অনেক ক্ষেত্রে কি মোলারিটিতে আমরা এরকম হিসাব করব, ওই যে মোলার দ্রবণটা ওইটাকে আমরা মোলারিটি বলি। বুঝতে পারছো? ওইটাকে আমরা মোলারিটি বলি। অর্থাৎ তুমি এখানে সংজ্ঞাটা কিরকম হয় বলতো? সংজ্ঞাটা হয় অনেকটা এইরকম যে স্থির তাপমাত্রা তাপমাত্রা ও চাপে, কি স্থির তাপমাত্রা ও চাপে একক আয়তনে, এখানে আমরা লিখি কোনো 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 পদার্থের একক আয়তনে, কত আয়তনে? একক আয়তনে যত মোল দ্রব দ্রবীভূত থাকে দ্রবীভূত থাকে তাকে ওই তাপমাত্রায়, লিখি আমরা ওই মাত্রায় ও চাপে, কি চাপে ওই পদার্থের মোলারিটি বলে। পদার্থের মোলারিটি বলে। দেখো তো বুঝছো কিনা। আমরা যদি লাস্ট লেকচারের লাস্টের টুকু যদি তোমরা একটু মাথায় থাকে, মোলার দ্রবণের পাঠ্যক্রম আমি বলছিলাম যে মোলার দ্রবণ থেকে কোশ্চেন আসবে না। মোলার দ্রবণের বেসিক থেকে সামনে দরকার হবে, এবং মোলার দ্রবণ থেকেই যে কনসেপ্টটা সেটা হচ্ছে মোলারিটি। বুঝো? আমি একটু ভাঙনা দেখাই। স্থির তাপমাত্রা ও চাপে তোমরা যখন ইন্টারভিউ উঠবা বা সামনে যে কোনো জায়গায় আসবা তখন দেখবে এই সব কেমিক্যাল এক্সপেরিমেন্ট, সকল এক্সপেরিমেন্ট গুলা একটা নির্দিষ্ট তাপমাত্রা, কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট প্রেশারের মধ্যে এগুলা করা হয়। ঠিক তেমনি এইখানে স্থির তাপমাত্রা চাপে ব্যবহার করতে হবে। তোমরা ফিজিক্সের বস্তুর উপর চাপের প্রভাব এই চ্যাপ্টারটা গেলে তোমরা পিভির এনার্জি সূত্র পাবা। ওইটা নিয়ে এখন আমি আলোচনা করতেছি, বাট ওইখানে গেলে এই কনসেপ্ট একটু ধারণা পাবা। কোন পদার্থের একক আয়তন কত?
মিটার কিউব। হ্যাঁ, কত 1 মিটার কিউব আয়তনে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, যত মোল অর্থাৎ যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকবে তাকে ওই তাপমাত্রায় ও চাপে ওই পদার্থের মোলারিটি বলে। খুবই সহজ জিনিস। এখান থেকে একটা সূত্র আসে, আসলে সূত্রটা দেখালাম। আমি আগেও বলছি এই অধ্যায়ের যে সূত্রগুলো এখানে খুবই হাজার হাজার ক্যালকুলেশন এরকম নাই। এখানে আমাদের যে মোলের হিসাবটা, মোলকে প্রকাশ করে এস দিয়া, মোল মোলারিটিকে আমরা তো মোলারিটি করতেছি, আমরা মোল না, আমরা মোলারিটি প্রকাশ মানে মোলারিটি করতে মোলারিটি এইটাকে প্রকাশ করে কি দিয়া প্রকাশ করা হয়, কি দিয়া বলতো, প্রকাশ করা হয় হচ্ছে এস দ্বারা। মোলারিটি এস দিয়ে প্রকাশ করা হয়, এস দিয়ে প্রকাশ করা হয় বা দ্রবণের মোলারিটি। এখন এখান থেকে তুমি একটু ভাবো তো, এখানে কিন্তু আমার কয়েকটা টার্ম খুবই দরকার। এখানে কয়েকটা রাশির হিন্ট আমাকে দিতে হবে। যেমন মোলারিটি একটা জিনিস পাইলাম, এই যে একটা একক আয়তনের কথা বলছে না, মনে রাখবে এখানে যেগুলা কাজ করতেছে, অ্যাকচুয়ালি আমার বিক্রিয়াতে যেগুলো কাজ করতেছে সেগুলো আমার ফর্মুলা বা সূত্রের মধ্যে আসবে। যেগুলো কাজ করতেছে সেগুলো আমার ফর্মুলা আসবে না। সিম্পল হিসাব। এখানে তাপমাত্রা চাপের কোনো হিসাব নিকাশ এখানে আমাদের চাই নাই, ওইটা বিক্রিয়াতে কাজ করতেছে, এটা বাইরে আলাদা একটা হিসাব। বাট আপাতত তোমাদের হিসাবে কাজ করতেছে না, এর জন্য একক আয়তনটা আছে, আয়তনটা আছে। দ্রবের একটা পরিমাণ আছে না, আমি একটু লিখছি। দ্রবের পরিমাণ দ্রবের পরিমাণ কি ডাব্লিউ, সমস্যা আছে নাই? আচ্ছা, এবার আরেকটা কি আয়তন না, দ্রবের, আমরা এখান থেকে আয়তনটা লিখি, আয়তন 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 কি, আয়তন ভি, ভি ফর ভলিউম, ভি ফর ভলিউম, ভি ফর ভলিউম। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, এখানে এই যে পদার্থটা এই পদার্থটা তো অবশ্যই তার একটা আণবিক ভর আছে, আণবিক ভর আছে না? তাহলে এই আণবিক ভরটা তো এখানে লাগে আমাদের, আণবিক ভর আমরা লিখি এখানে, এইখানে কি আমরা এক পাশে লিখলেই হয়, আণবিক ভর, আণবিক ভর সমান এম। আমরা কিন্তু জানি আণবিক ভর সমান এম, যেহেতু এখানে মোলের একটা হিসাব আছে, আমরা কিন্তু মোলের একটা দেখো তুমি ডাব্লিউ বাই এম, এই সূত্রকে আমরা জানি না? জানি না, অবশ্যই জানি, অবশ্যই আমরা জানি। তো এখানে মোলারিটি যে সূত্রটা দাঁড়ায় সেটা কাছে এরকম, এস সমান, আমরা একটা দাগ দিব, এস সমান দেখো ডাব্লিউ ইন্টু 1000 এবং নিচে এম ভি, কি এম ভি, এম ভি। দেখো তো বুঝতে পারো কিনা, বুঝতে পারো কিনা, বুঝতে পারবে একটু দেখো। এইখানে এস হচ্ছে কি মোলারিটি, মোলারিটি মোলারিটি এস, এবং দ্রবের যে পরিমাণ সেটা হচ্ছে ডাব্লিউ, আণবিক ভর, দ্রবের আণবিক ভর, তার হচ্ছে এম, এবং আয়তন ভি, ভি ফর ভলিউম। এই তিনটা আমি জাস্ট এখানে বসাইলাম, বসায় আমার একটা সূত্র হইলো, সেটা হচ্ছে ডাব্লিউ সমান এস এন ডি 1000। এটা হচ্ছে ডাব্লিউ সমান, আমরা মুখস্থ রাখার সময় ডাব্লিউ সমান, বাট এইখানে সূত্রটা কি দাঁড়ালো, এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। এখন ভাইয়া যদি বলা হয় সূত্রের প্রমাণটা কেমনে আসলো, প্রমাণটা কেমনে আসলো, দেখো তোমাদের 9-10-এ কোনো সূত্রের প্রমাণ আসবে না, সিঙ্গেল কোনো সূত্রের প্রমাণ নেই, প্রমাণ আসবে না। তোমাদের মেইন বুকের মধ্যে যেগুলো দু একটা প্রমাণ দেওয়া আছে সেগুলো তো বেশিরভাগ সূত্রের প্রমাণ ছাড়া, তোমাদের যে 9-10-এর বুক এগুলোর বেশিরভাগই প্রমাণ ছাড়া সব সূত্র। আমি ফিজিক্সের অনেক সূত্র, যখন ফিজিক্স শুরু করবো, কাজ ক্ষমতা শক্তির যে চ্যাপ্টারটা, ওইটার অলরেডি আমি একটা ক্লাস আপলোড দিয়েছিলাম অনেক আগে, এবং ওইটার পর থেকেই কোর্স মানে কন্টিনিউ চলবে। তো ওইটার বেলায় আমি অনেকগুলো সূত্র প্রমাণ দেখাবো, অনেক সূত্র আমি এখানে দেখাইছি কেমনে কাজ করতেছে, সূত্র অনেক ভাইঙ্গাছে অ্যানালাইসিস করে দেখাইছি। তো এই জন্য যে সূত্রগুলো ভেঙে সেটা দেখানো আছে, এরকমই সামনে যে চ্যাপ্টারগুলো পড়াবো বা নেক্সট যে সূত্রগুলো আসবে ফিজিক্সে, ওগুলো সবগুলো প্রমাণ দেখানো সম্ভব। বাট কেমিস্ট্রির বিষয়গুলো এমন যে এগুলার, বিশেষ করে এই চ্যাপ্টারের এই ফর্মুলাগুলা এতটা সিম্পল, যেগুলো হচ্ছে হাতে কলমে প্র্যাকটিস করা হয়েছে, হাতে কলমে এগুলার ই করা হয়েছে, তোমার হাতে কলমে এগুলোকে রিয়াক্ট করানো হয়েছে, এবং সেই রিয়াকশনের ফলাফলকে এমনি তারা একটা সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। তারা করছে কি, সিম্পল হিসাব,
তারা এম, ডাব্লিউ, এস, এম, ভি সবকিছু নিছে, আয়তন নিচে, দ্রব নিচে নিয়ে মিক্সটিক্স করছে, করার পর দেখছে যে রেজাল্ট আসতেছে, কয়েকবার করার পর যে রেজাল্ট আসতেছে সেটা একটা সম্পর্কের মধ্যে আসতেছে। কেমন সম্পর্ক? আসলে দেখবে কেমন সম্পর্কের মধ্যে আছে তারা। তারা এরকম সম্পর্কে আছে যে আমি আমি যদি দ্রবের পরিমাণ বাড়াই, আয়তন আয়তন আমি যদি দ্রবের পরিমাণ বাড়াই, আহ, আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দেখো, এরকম ভাবে আমি যদি দ্রবের পরিমাণ বাড়াই আমার আয়তনও বৃদ্ধি পেতেছে। তারা এরকমই জাস্ট পানি, দেখো তুমি জাস্ট সিম্পল হিসাব করছো, আমার যদি একটা বালতি থাকে, সেই বালতিতে যদি আমি পানি ঢালতে থাকি তাহলে কি অবশ্যই আয়তনও তো ইনক্রিজ হচ্ছে, আয়তনও তো ইনক্রিজ হচ্ছে। আয়তন কি জিনিস থেকে আমরা ফিল করতে পারি কখনো? আমরা তো জাস্ট আয়তন 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 করি। আয়তন এবং ক্ষেত্রফল এই দুটো জিনিসকে আমি বুঝি, অনেক ক্ষেত্রে বুঝি না। আমি একটু সময় বলি। দেখো, ক্ষেত্রফল মানে হচ্ছে যে কোনো তলের উপর যতটুকু জায়গা, এই যে আমার বোর্ডটা, এই বোর্ডের উপরে এই যে তলটা, এই তলের উপর যতটুকু জায়গা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। যেটা এইটা একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, আছে না? আছে, একটা দৈর্ঘ্যের একটা প্রস্থ আছে। ঠিক তেমনি আয়তনের বিষয়টা হচ্ছে এইটার সাথে উচ্চতাকে কাউন্ট করে দেওয়া হয়। অর্থাৎ যদি আমি একটা রুম নেই, রুমের রুমের দেওয়ালগুলো হচ্ছে তার ক্ষেত্রফল, প্রত্যেকটা দেয়াল ক্ষেত্রফল। কিন্তু রুমের দেয়ালের ভিতরের জায়গাটুকু, অর্থাৎ এই যে স্পেস, এটাকে আয়তন বলে। এইটাই আয়তন। এইটা যদি আমি 1 বর্গ মিটার করে বা বর্গ সেন্টিমিটার করে আমি ভাগ করতে থাকি, যতটুকু পাবো সেটাই তার আয়তন। বুঝতে পারছো? ফিজিক্স এগুলো আরো ডিপ ডাইভ হবে, তোমরা এসএসসি ফিজিক্স এর অনেক সূত্র প্রমাণ বইতে নাই, যেগুলো আমি ইন্টারের অনেক বই টই থেকে দেখাবো, এবং বাইরে থেকে অনেক সূত্র প্রমাণ টমান দেখাবো, এবং অনেক কিছু তোমরা পাবো। যে দেখো, এই সূত্রগুলো মেইনলি হচ্ছে ওই কেমিক্যাল এক্সপেরিমেন্ট করে এই সূত্রগুলো আবিষ্কার করা হয়েছে। তো এই হচ্ছে সেই সূত্র একটা। বুঝলাম মোলারিটি জিনিসটা কি। মোলারিটি মেইন কনসেপ্টটা বুঝতে পারলে ডিরেক্ট পরীক্ষার ডিরেক্ট সূত্র দেখবে, ডিরেক্ট সূত্র বসে। এবার সর্বোচ্চ যদি একটু কঠিন কাজ করা লাগতে পারে সেটা কি করা লাগবে জানো? সর্বোচ্চ যদি কিছু করা লাগে সেটা করা লাগতে পারে যে তোমার মোল সংখ্যা দিয়ে দিবে, একটু বের করে দিতে। এখন দেখো, এইখান থেকে আমি তোমাদের একটু অ্যাডভান্স না, জাস্ট কিছু জিনিস একটু দেখায় দিই। অনেক সময় প্রশ্ন, বোর্ড কোশ্চেন গুলা কিন্তু এখন অনেকটা চেঞ্জ হইতেছে, বোর্ড কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আমরা একটা সূত্র শিখলাম যে ডাব্লিউ, ধরো এফ সমান ডাব্লিউ বাই 1000, ওকে ফাইন, এম ভি শিখলাম। পরীক্ষায় যে আমার করলো কি, দিয়ে দিল এন, মানে মোল সংখ্যা দিয়ে দিল, এন বা মোল সংখ্যা, এন দিয়ে দিল মোল সংখ্যা। এখন আমরা করি কি, শেষ, আমরা শেষ, আমরা কি শেষ? শেষ না। তোমার হতে পারে এরকম অনেক ক্ষেত্রে যে ডিরেক্ট মোল সংখ্যা দিয়ে দিচ্ছে, ডিরেক্ট মোল সংখ্যা দিয়ে দিচ্ছে। মনে করো একটা অঙ্ক দিল যেখানে বলবো যে কোনো দ্রবণের এন মোল হইতেছে 100 এবং ভি হইতেছে 1000 এবং এসটা বের করো, এস ফর ওয়াট। এরকম একটা কোশ্চেন তোমাকে সাজায় দিল। বুঝো কথাটা, আমরা কিন্তু সম্পর্ক সূত্রগুলো যদি ভালোভাবে না বুঝি কোনোদিন আমরা ম্যাথ করতে পারবো না। এইখানে আমার ডাব্লিউ হলে এম হলে, তুমি এখন ভাবতে পারো আমি একটা কাজ করবো, এন সমান ডাব্লিউ বাই এম। এখান থেকে যারা নর্মাল স্টুডেন্ট তারা মনে করে আচ্ছা এম দেওয়া আছে, ডাব্লিউ বাই এম এর কোন একটা কিছু হয়তো এম দেওয়া থাকবে, আমি ডাব্লিউটা বের করে নিবো। ওরা আসলে কি করে প্রশ্নে ডাব্লিউ কোনটাই জানে না, ডাইরেক্ট মূল সংখ্যাতে। এখন তুমি যদি আমাকে বলো এখানে এই যে সূত্রটা, এই সূত্রটা যদি ভাঙবো, একটু ভাঙি, আমি একটু সূত্রটা ভাঙলে আমি এই জিনিসটা পাই না। ধরো এস, আমি এখানে একটু লিখি, এস সমান ডাব্লিউ এম ইন্টু 1000 বাই ভি, এবং এস ইজ ইকুয়াল টু, এটা সমান এন লিখতে পারি না, বাই ভি, পারি কিনা? অবশ্যই পারি। তো আমার এখানে ডিরেক্ট এন বসানোর তো অপশনই আছে, ডিরেক্ট মোল বসায় দিলাম, মোল সংখ্যা, ডিরেক্ট মোল সংখ্যা বসায় দিলাম। কোনো কথা আছে? কোনো কথা নেই। কোনো কথা আছে? কোনো কথা নেই, ডিরেক্ট মোল সংখ্যা বসায় দিব। অনেক ক্ষেত্রে এরকম হয়, এগুলো আসলে দেখানো কিছু নেই, আমি তোমাকে এগুলো দেখে অনেক অ্যাডভান্স জিনিস করা ফেলেছে এমন না। কিন্তু কি হয়, আমরা আহ, অনেক সময় অনেক কিছু এইসব ছোট ছোট জিনিস মিস করি, মিস্টেক করি, ভুল করি, অনেক সময় এগুলো খেয়াল করি না।
তুমি দেখো তোমার কিন্তু আসলে দরকার হয় না। এই সূত্রটা তুমি চাইলে আরো যতটা বাসায় বসে প্র্যাকটিস করে যতটা ইজি টু আনতে পারো, ইজি টু ইউজ আনতে পারো, সেটা তোমার উপর। দেখা দিলাম, শেষ। আচ্ছা, গেল। মোলারিটি বিষয় না, তো কিছু ম্যাথ আছে, ম্যাথ আছে। আমি একটা ম্যাথ দেখাবো, একটা থেকে দুইটা ম্যাথ আমি তোকে দেখাই, তুমি মোটামুটি বুঝবা। এগুলো কঠিন করে ম্যাথ না। ওকে, আসো দেখি। এই জায়গায় আমি তোমাকে বইয়ের ম্যাথই দেখাই। বইয়ের ম্যাথ যেহেতু আমি বইকে ফলো করে আগে গেছি, বইয়ের ম্যাথগুলো দেখো। আমরা মেইনলি চ্যাপ্টারে ম্যাথগুলো আছে ভাই, ম্যাথ দেখাইলেন কখন? এখন একটা ম্যাথ দেখা নাই। গত লেকচারে তেমন কোনো ম্যাথের, যেমন যে সূত্র আছে জাস্ট বসাবো উঠতে পারবো, বসাবো উঠতে পারবা। বাট এইসব সূত্রে আহ এই এই পুরো চ্যাপ্টারের মেইন কোর পার্টটুকু হয়েছে যে এই সামনে শতকরা সংযুক্তি থেকে, সেখান থেকে আমরা টুকটাক ম্যাথ দেখা শুরু করবো। আহামরি তেমন কঠিন ম্যাথ না, বুঝলেই অনেক। আচ্ছা, আমি এককের কিন্তু কথা বলি না। এককগুলা ওই যে ডাব্লিউ সমান এস এম বি, এইখানে একটু এককগুলো যদি একটু বুঝো। এস মোলারিটিকে মোল দিয়ে প্রকাশ করে। এই মোল মানে বড় হাতের এম, এই মোল মানে বড় হাতের এম। তুমি যদি এখানে বড় হাতের এম, একক হচ্ছে বড় হাতের এম তুমি ধরবা। হুম, বড় হাতের এম 0.1 মোল বা হাবিয়ে যেটা আছে। ওকে। আর আয়তন, আয়তন তো লিটার, আয়তন লিটার, লিটার হিসাব করবা। মিটার কিউব আসবে না, যেটা তরলের বিষয়টা মোলারিটি, তরলের সংজ্ঞা তো একদম ডিরেক্টলি বলা আসলো যে দ্রবে দ্রবীভূত, দ্রবে দ্রবীভূত। অবশ্যই এটা তোমার করতে হবে লিটার, মিলিটার নিয়ে নিবা। অনেক সময় মিলিলিটার দেওয়া থাকে, মিলিলিটার দেওয়া থাকে, মিলিলিটার দেওয়া থাকে। যদি মিলিলিটার দেওয়া থাকে তাহলে কি করবো আমরা? মনে করো দেওয়া আছে মিলিলিটার, হ্যাঁ, মিলিলিটার থেকে কেমন লিটারে নেবো বলো তো? ধরো দেওয়া আছে 450 মিলিলিটার। ওকে, এইটা যদি লিটারে নেই কেমন হবে? 450 মিলিলিটার মানে তুমি এখানে হিসাব করবে এরকম 1000 মিলিলিটারে 1 লিটার। এটা এটা একটু মাথায় রাখবে just 1 লিটার। তাহলে আমার 450 টাকা লিটার দিতাম, জাস্ট এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিবি। ওকে, 1000 দিয়ে ভাগ দিয়ে দিব। বা তুমি যদি ভাগ ভোগ এগুলা তো মুখে মুখে করা যায়, মুখে মুখে করে জিরোটা সামনে এসে 0.45, ঠিক আছে? 0.45 এগুলো দেখান লাগে না, বাট অনেক সময় দেখান, তোমরা তো এসিসি স্টুডেন্ট, দেখান লাগে। বুঝলাম। আরেকটা কি যে ডাব্লিউটা, ডাব্লিউ এবং এম, এই দুইটাই একটা জিনিসই, সেটা হচ্ছে ভর। মাথায় রাখবে ভর, ভর এবং ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করবা। আমরা ফিজিক্স অন্য যে কোনো জায়গায় গেলে ভরকে কেজি দিয়ে প্রকাশ করি। কেন প্রকাশ করি? কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট এইখানে যেহেতু মানগুলো অনেক ছোট ছোট হিসাব করা হয়, তো এখানে ভর দিয়ে প্রকাশ করবা। আমরা একক সবসময় নিব সব স্ট্যান্ডার্ড ফরম্যাট। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফরম্যাটে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে কেমন? মানে আমি আয়তনকে লিটারে নিব, আমি সূত্রে যেটা শিখছি। আয়তনকে লিটারে নিব, আমি ডাব্লিউ কে যে গ্রামে নিব, এম কে গ্রামে নিব, আণবিক ভর সবকিছু গ্রামে টামে নিয়ে তারপর ম্যাথ করবো। তাইলে আমার এস এর যে ভ্যালুটা আসবে, তাইলে আমার যে এস এর ভ্যালুটা আসবে অর্থাৎ মোলারিটি আসবে, সেটা অবশ্যই মোলে আসবে। এটা মোল। বড় হাতের এম অথবা এম ও এন, আমরা মোল সংখ্যাকে মানে মোলের এককে এমনি মোল লেখাও প্রকাশ করতে পারি। মোল, 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 এত মোল, 0.5 মোল, আমরা মোল লেখাও প্রকাশ করতে পারি, তাদের কোনো সমস্যা নাই। টুকটাক আছে, ক্লাস কিন্তু বড় হবে, আগে দুটো টপিক, তিনটা টপিক, ভাইটাল টপিক, ক্লাস বেশি হবে। ওকে, ওকে, ফাইন, ফাইন, ওকে। আচ্ছা, এখন 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 দেখি আরেকটু কিন্তু দেখি। একক টেকক দেখাইলাম, এবার আসলে দেখি ম্যাথ দিকে, ম্যাথ দিকে আসো। কোশ্চেন, কোশ্চেন উঠাও, কোশ্চেন। 2 লিটার 0.1, 2 লিটার ও 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট এর মধ্যে কি পরিমাণ, দ্রবের মধ্যে কি পরিমাণ মোলার, কি লিখলাম? সোডিয়াম দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম, দ্রবণের মধ্যে, দ্রবণের মধ্যে কি পরিমাণ, কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে, লিখে আছে। দেখো তো বুঝবো কিনা। এনটাইকে দেখি, এনটাইকে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে, কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে।
ওয়েট, একটা মিনিট দেখে নিই যে আমার ফোন রেকর্ডিং ঠিকঠাক করতেছিল। মাত্র 20 মিনিট হলো, মাত্র 20 মিনিট। আচ্ছা সেটা অনেক না প্র্যাকটিস করতে হবে, কিন্তু মাত্র 20 মিনিট হয়েছে, অনেকটা সময় প্র্যাকটিস হবে। 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে? তোমার এইখানে চাইছে কি আমরা বলতো ডাব্লিউর মান, ডাব্লিউর মান কি পরিমাণ, টোটাল পরিমাণটা। এইখানে আমরা জাস্ট এরকম লিখবো, আমরা যা জানি ডাব্লিউ সমান এফ এম বি ডিভাইড বাই 1000। ডাব্লিউ এস কি দেখো, এস কিন্তু মোলার দ্রবণ, মোলার দ্রবণ কত যাবে? 0.1। বসাও। এম আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? বলো বলো, সুযোগ দিলাম, বলো। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? হিসাব করি, মুখস্থ রাখবে না, কোনগুলো মুখস্থ রাখবে না। একটা সোডিয়াম হচ্ছে 23, দুইটা মানে দুইটা, আমি জানি না দুইটা মানে কত, জানি না। কার্বন, কার্বন কত? 6, 6 জনে 12, ফাইন, 12 আছে একটা, ওকে একটা। অক্সিজেন 16, আছে কটা? 3টা। জাস্ট উঠাবো, ক্যালকুলেটর চাপ দিব, উঠাবো, ক্যালকুলেটর চাপ দিব। আমি জাস্ট দেখে দেখে কয়টা আছে এবং একটার কি ওয়েট জাস্ট বসাবো। 23 ইন্টু 2 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, জাস্ট বসে ওয়েট 16 ইন্টু 3 বসে 106 গ্রাম আসছে, 106 গ্রাম, 106 গ্রাম, 106। এবার এইখানে আমরা যদি বসে জিনিসটা 106 এবং 2 লিটার বলে দিতে আমাকে, দেখো কোনো আয়তনে মানে কোনো কিছু কোনো কনভার্ট করা লাগে না। তো ডাব্লিউ সমান, তুমি হিসাব করো তো, আমরা কোনো কনভার্ট করা লাগে না। আমরা ওয়েট ওয়েট একটু মনে হয় তোমাদের, দেখো এখানে 2 লিটার দেওয়া আছে, 2 লিটার দেওয়া আছে। একটু এখানে একটু জিনিস একটু ভাববা, আমি একটা জিনিস দেখাই। দেখো এটা এটা তুমি ই করো, ক্যালকুলেশন করো, দেখি দেখি 0.1 ইন্টু 0.1, 106, এটা 106 দিব, 2 দিব এবং 1000 বসায় দিব, বসায় জাস্ট উত্তর বসায়। হ্যাঁ, তুমি দেখবে তোমার ভ্যালুটা আসছে কত। ভ্যালুটা আসছে কত তুমি দেখবে, জানো তোমার ভ্যালু আসছে কত? 0.0212 গ্রাম। হয়েছে না? সব ঠিক আছে না? কিন্তু হয় নাই, অঙ্ক হয় নাই। কেন হয় না? আমি তোমাকে এখন একটা জিনিস দেখাই। দেখো, তোমরা এতক্ষণ যদি আমার একটা অফলাইন ক্লাস হইতো, ওখানে কোশ্চেনটা করতো বা আমি জিনিসটা পরে ধরতে পারতাম, কিন্তু অনলাইন ক্লাস একটু পরে একটু টুইস্টে। দেখো, আমাদের মনে রাখতো ছোটরা সবসময় ছোটদের সাথে খেলে, বড়রা সবসময় বড়দের সাথে। তুমি যেখানে গ্রাম নিছো সেইখানে আয়তন হবে মিলিলিটার, অবশ্যই অবশ্যই। যেখানে তুমি লিটার নিয়ে কাজ করবা, লিটার বড় ভাই, বা ধরো যেখানে তুমি কেজি নিয়ে কাজ করবা সেইখানে এটা লিটার। এই জিনিসটাকে বুঝো, দেখো তো এই জিনিসটা বুঝো কিনা, দেখে তো রেকর্ড হচ্ছে কিনা, মানে এই জায়গাটা দেখা উচিত না, অবশ্যই দেখা যাবে। যখন বড়টা নিয়ে কাজ করব, বড় ভ্যালু নিয়ে কাজ করব, তখন ওই গ্রাম ফর মিলিলিটার, কেজি ফর লিটার। এখন তাহলে ভাই আপনি তো ভাই আমাদের লিটার বললেন, একটু দেখো, লিটার ঠিক আছে, লিটার, বাট এইখানে তোমার আমি যদি ওই সময় বলতাম আচ্ছা তুমি এটা নিয়ে কাজ করো, ওটা নিয়ে কাজ করবা, তুমি কিন্তু জিনিসটা শুনে ভুলে যেতে। বাট এখন এটা ধোকা খাইলা, এখন এটা মাথা থাকবে, এখন এটা ধোকা খাইলা না, জিনিসটা এখন মাথায় থাকবে। তাহলে ফাইনালি বিষয়টা কি দাঁড়ায়, যে আমরা আয়তনকে সবসময় মিলিলিটার নিয়ে নিব। কত মিলিলিটার? 2000 মিলিলিটার। আমরা ওই যে কনভার্সন দেখাইছি, কনভার্সন অনুযায়ী তুমি যদি এখানে 2000, 2 কে 1000 দিয়ে গুণ দাও, 2000 হবে। এই ম্যাথে ভুলটাই যাবে যে তুমি এইখানে আয়তন 2000 ধরবা, 2000 ধরলে এই মানটা কত আসবে বলো তো? এই মানটা আমরা আরেকবার একটু করি, আমি তোমাদের একটু কর্নারে লেখা দিই, কর্নারে লেখা দিই যে গ্রাম থাকলে, গ্রাম থাকলে, গ্রাম থাকলে লিটার, আর কেজি থাকলে, কেজি থাকলে কি, গ্রাম থাকলে মিলিলিটার, মিলিলিটার এবং কেজি থাকলে লিটার। এই দুটো জিনিস
একটু মাথায় রাখবা। এটা তোমাকে দেখো, তোমার যদি আজকে যে কোনো একটা কোশ্চেন দিয়ে বসে যে বলে ধরো দেওয়া আছে 2 কেজি ভর, হুম, 2 কেজি ভর, এই 2 কেজি মানে তুমি যদি আয়তন মাত্রা হিসাব করো তাহলে দেখবে মিলিলিটার আয়তনই এককে নিতে হবে। এটা একটা কমন সেন্সে বোঝা যায়। বাট ট্রিক মাথায় রাখবে, এটা অনেক সময় ঘুরে পেঁচা দেয়। আমি জাস্ট জিনিসটা তোমাদের জন্য একটা শখ লাগে, এর জন্য জিনিসটা আমি ঘুরে দিচ্ছি, বুঝতে পারছো? হাই, এগুলো নর্মাল জিনিস, এগুলো তুমি যদি বই খোলা 2 মিনিট যদি দেখো তাহলে নিজেও পারবা। ওকে, সবই ঠিক আছে। আমরা জাস্ট ওখানে বসাবো এস এম ভি ডিভাইড বাই 1000 এস 0.1 ইন্টু এটা 106, এটা হচ্ছে 2000 ইন্টু 1000, এইটা কাটা 2 দিয়ে এই ভ্যালুটাকে গুণ দিলে আমরা পাবো কত জানো? 200 না, 21.2 গ্রাম। ওকে, এটা আমাদের অ্যান্সার। এগুলো কি বলবো না, এগুলো পানি পাতলা, এগুলো তো সহজ জিনিস। তুমি জাস্ট একটা একটা করে বসাবা একক জিনিসটা বুঝতে পারছো কিনা সেটা বলো, এককের কাহিনীটা বুঝতে পারছো কিনা সেটা বলো, মাথায় রাখবা। যদি আমি তোমার কেজির একটা জিনিস বলি, ওটা কি মানবা? মানবা না, জীবনে মানবা না, জীবনে মানবা না। তোমার এই যে মোল, এস এর এককটা, অলওয়েজ তুমি এমনি লিখবা, মোল লিখতে পারো, তুমি এমনি ছেলে মোলার লিখতে পারো, এমনি ছেলে মোলারও লিখতে পারো, পুরোটা লিখে যাবে মোলার, অথবা তুমি এম দিতে পারো। বাট এম দেওয়াটা আমি কখনো প্রেফার করি না। কেন করি না? এম দিয়ে আণবিক ভরকে বুঝায়, এম দিয়া দ্রবের ভরকে অনেক সময় বুঝায়। তুমি যখন আর একটু যাবা, এখন তো ডাব্লিউ দিয়ে প্রকাশ করে, সামনে গেলে দেখবা ডাব্লিউ না ভাই, বড় হাতের এম দিয়ে প্রকাশ করতেছে। তো এইসব ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে, আমি সবচেয়ে সেফ জোন হচ্ছে আমার জন্য ছোট হাতে এম ও এল লেখা, সেফ জোন। ফাইন। মোলারিটি বা মোল নিয়ে অনেক ব্যাখ্যা করা যায়, অনেক কিছু পড়ানো যায়, অনেক ডিপ ডাইভিং করানো যায়। কিন্তু অ্যাকচুয়ালি এই ডিপ ডাইভিং এইগুলা হাবি যাবি, এইগুলা তোমার অনেক সময় নষ্ট করবে। কারণ এইগুলা হচ্ছে একটা বসাবা উত্তর বের করবে, একটা বসা উত্তর বের করবে, একটা বসা উত্তর করবা। এই অঙ্কটা থাকে না তোমার, থাকবে হচ্ছে গতে। বাট এইটার কিছু টাইপের ম্যাথ আছে, এটা আমি তোমাকে আগে বলে দিই। টাইপের ম্যাথ আছে। এখন এই যে টাইপের ম্যাথগুলা, এই ম্যাথগুলা তুমি ইনশাআল্লাহ লাস্টের ক্লাসে অনেক জানতে পারবা। আমি আগে বলছি এই পুরো বইয়ের কনসেপ্ট থেকে শুরু করে এভরিথিং শেষ হবে 3 ক্লাস। প্রথম ক্লাস আমরা দেখছি, দ্বিতীয় ক্লাস এই চলতেছে, থার্ড ক্লাস আসবে, চ্যাপ্টার বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্লিয়ার। বাট এটা যেটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এটা ম্যাথের চ্যাপ্টার, মানে এখানে অনেক অঙ্ক আছে, অনেক কিছু তোমার বুঝতে হবে, অনেক কিছু। এই যে মোলারিটি দেখা দিলাম, এরপর এইটা থেকে যে প্যাটার্ন কোশ্চেনটা আসবে, দুইটা পাত্র দিয়ে বলবে কোনটার মোলারিটি বেশি, কোনটার দ্রবের ভর বেশি, কোনটা হাবি যাবে, এইগুলো একটা কোশ্চেন আসবে। তো এইগুলো তো আমার একবার দেখা যাবে, লাগবে অবশ্যই লাগবে। তো এই জন্য লাস্টে 4 নাম্বার যে ক্লাস বা 5 নাম্বার সর্বোচ্চ ক্লাস হবে, 4 বা 5 লাস্টের যে ক্লাস, একদম এটা ফাইনাল ক্লাসে আমরা অনেকগুলো ল্যাব প্র্যাকটিস করবো, বা লাস্টের 2টা ক্লাসে ল্যাব প্র্যাকটিস দিব। ওইখানে একদম টাইপ ওয়াইজ, আমি কোনো বোর্ড কোশ্চেন থাকতাম না, আমি জাস্ট টাইপ ওয়াইজ কোশ্চেন উঠাবো, সেটা বোর্ডের হোক, কলেজের হোক, বানানো কোশ্চেন হোক, যেখানে হোক, ওই কোশ্চেনগুলো তুমি করবা কি, সলভ করবা। আমার সাথে সলভ করো, তোমার দেখবে ম্যাথ পুরো ক্লিয়ার হয়ে গেছে, একটা সিঙ্গেল ম্যাথ পারবে না। কারণ ম্যাথ একটা প্র্যাকটিসের বিষয়। আমি তোমাকে যত থিওরি পড়া যায়, তোমার দিন শেষে একটু হলে ম্যাথ পারতে হবে, একটু হলেও ম্যাথ তোমার পারতে হবে। যতই তোমাকে আমি যা পড়ায় যাই, তোমার দিন শেষে ম্যাথ পারতে হবে, প্র্যাকটিসও করতে হবে। আচ্ছা, এখন টুকটাক বুঝো, টুকটাক বুঝতে পারলে অনেক অনেক। তুমি যদি এখন তার অ্যাডমিশন দিতেছো না, বা একদম এখনই ভর্তি পরীক্ষা, তুমি হচ্ছে এটা হচ্ছে 27 ব্যাচের জন্য রেকর্ড করা, 27 রেকর্ড করা। এখন 25 সাল চলে, খুব সুন 26 সাল শুরু হবে। তো 27 ব্যাচের জন্য যারা যারা এসএসসি 27, সরি 27-28-এর জন্য, যারা 27-28 তাদের জন্য এই ভিডিও গুলো। ওকে, নেক্সট টপিক, শতকরা সংযুক্তি। লেখো শতকরা সংযুক্তি, সংযুক্তি, এই একটা টপিক। এইটা হচ্ছে কি জানো, তোমার আমি আর পড়ানোর কিছু নাই, কারণ এটা আমরা মোটামুটি এমনি বুঝি। তোমাদের কেমিস্ট্রিটা কঠিন মনে হতে পারে, ভাই কত কঠিন মনে কিছু, বাট অ্যাকচুয়ালি এত কঠিন কিছু না। শতকরা সংযুক্তি এমনি আমরা বুঝি, কেমনে বুঝে না, আমি বলি একদম প্রথমত র কথাবার্তা, পরে যে আমরা বইয়ের হিসাবগুলো পরে বুঝবো। মনে করো আমার কাছে 100টা, ধরো 100টা কি আছে আমাকে, ধরো আইডিয়া করো, 100 জন ছেলে আছে, 100 জন মানুষ আছে, বা
ধরো 100 জন মানুষ আছে, এই 100 জনের মধ্যে 40 জন ছেলে এবং 60 জন 60 জন মেয়ে। ওকে ফাইন। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া বলো তো এখানে ছেলে শতকরা কত আছে, শতকরা একটা টার্ম এখানে আছে শতকরা, কি শতকরা। এখন যদি বলি শতকরা ছেলে, ছেলে কত আছে, শতকরা মেয়ে কতজন আছে, দেখো তো। তুমি করবা কি, জাস্ট একটা টার্ম দিবে, এটা আমরা কিন্তু ক্লাস 8-এ পড়ে আসছি, যারা এইটে পড়ো বা যাই পড়ো ভাই, এটা আমরা নিজেরও পড়ি। আমার কোনো কিছুতে শতকরা পার্সেন্টেজ বের করতে হলে ওইটা টোটাল কতটুকু আছে, তার মধ্যে আমার কাছে কতটুকু আছে, সেটাকে জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই শেষ। আমার কাছে যেটা আছে, দেখো দেখো, টোটাল 1000, 1000 না 100, টোটাল 100। আমি ছেলের হিসাব করি, ছেলে আছে 40 জন, উপরে 40, শতকরা মানে 100 গুণ, হিসাব করবা 100 কাটা যায় 40%। ওকে ফাইন, 40%। আবার এই নিচে সেম টু সেম নিচে রিপিট করি, নিচে রিপিট করি, নিচে রিপিট করি, তার মানে এটা দেখবে 60% আছে, 60%। এখানে কি পেলাম যে আমার 100 জন মানুষের মধ্যে ছেলে আছে কত পার্সেন্ট, মেয়ে আছে কত পার্সেন্ট। এই জিনিসটাই যখন আমরা কেমিস্ট্রির ভাষায় শিখবো, তখন হবে এইরকম যে একটা যৌগ আছে, ধরো একটু আগে আমরা লাস্ট যে যৌগটা দেখছিলাম সেটা একটা ভালো উদাহরণ হতে পারে, সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটের দেখো তো মৌল আছে কয়টা, মৌল, মৌল, নট পরমাণু, নট অণু, মৌল। একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে কার্বন এবং আরেকটা হচ্ছে অক্সিজেন, তিনটা। একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে অক্সিজেন, তিনটা মৌল। এই তিনটা মৌল একটা যৌগ গঠিত। তুমি এখানে চাইলে কি তিনটাকে বলতে পারো তিনটা 33% করে আছে, এই 33% করে এইখানে শতকরা সংযুক্তি মানে এটা একটা যৌগের মধ্যে কতটুকু, একটা যৌগের মধ্যে কোন মৌলের কতটুকু আছে সেটা শতকরা সংযুক্তি। তুমি যদি আহ একটু আমি লিখি, দেখো সংগঠিত লেখে লিখতে পারো, শতকরা, শতকরা, শতকরা সংযুক্তি লিখ, হ্যাঁ মনে থাকবে, লিখলে মনে থাকবে। কোন যৌগে, কোন যৌগে যতগুলো, কোন যৌগে কোন মৌল, এটা একটু বিষয় কেমন লেখা যায়, কোন যৌগে কোন মৌল যত গ্রাম থাকে, কোন যৌগে কোন মৌল, কোন মৌল যত গ্রাম থাকে, গ্রাম থাকে তা শতকরা হারে প্রকাশ করা, কি হারে প্রকাশ করাকে ওই যৌগের, ওই যৌগে ওই মৌলের এর শতকরা, শতকরা সংযুক্তি বলে। ওকে, শতকরা কি বলে, সংযুক্তি বলে, সংযুক্তি, সংযুক্তি বলে। দেখো তো বুঝো কিনা আমি যেটা বলছি, যে কোন যৌগে কোন মৌল যত গ্রাম থাকে তা শতকরা প্রকাশ করাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। সোডিয়াম কার্বনেট, এখানে তিনটা সোডিয়াম কার্বনেট, তিনটা যৌগ আছে, মানে তিনটা মৌল আছে। এই তিনটা মৌলে কার্বন আছে দুইটা, সরি সোডিয়াম আছে দুইটা, কার্বন আছে একটা, অক্সিজেন আছে তিনটা। এবং এইটা, এই যে যৌগ এটা যদি ভাঙলে কে কত পার্সেন্ট আছে সেটা হিসাব করা যায়, তার মানে শতকরা সংযুক্তি। সোডিয়াম কার্বনে ধরো মনে হতেই পারে, সোডিয়ামে আছে ধরো 25%, 25%, কার্বন আছে ধরো 65%, অক্সিজেন আছে ধরো 95%। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, আমি যেমনি বললাম এমনি হবে না, কারণ এইটা টোটাল রেজাল্ট অলওয়েজ 100% হবে, 100% হবে। 100 ভাগের মধ্যে কে কতটুকু আছে, 100 ভাগের মধ্যে কে কতটুকু আছে, এইটাই হচ্ছে এখানে হিসাব।
সহজ হিসাব, বুঝলাম, ফাইন। আচ্ছা, এখানে ম্যাথ আছে, ম্যাথ আছে, এখান থেকে ম্যাথ আছে। দুই টাইপের ম্যাথ হতে পারে, দুই টাইপের ম্যাথ হতে পারে। ওকে, আমি দেখাই দেবো দুই টাইপের ম্যাথ আমি দেখাই দেবো, আজকেই দেখাই দেবো। সোডিয়াম কার্বনেটটা দিয়ে আমরা করবো। আচ্ছা, তুমি লিখবা, কেমনে লিখবা দেখো। সোডিয়াম সোডিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি এটা চাইছি। ওকে, তো আমরা লিখবো সোডিয়াম কার্বনেটে কার্বনেটে সোডিয়াম। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, শতকরা সংযুক্তি সূত্রটা একটু দেখা দিই তোমাকে। শতকরা সংযুক্তির একটু সূত্রটা দেখা দিই। শতকরা সংযুক্তি কোনো কিছুতে প্রকাশ করে না, কোনো কিছুতে প্রকাশ করা কিছু না, এটা বাংলায় লেখে, বাংলায় এটা দেখায়, বাংলায় লিখেই এটা প্রকাশ করে। তো শতকরা সংযুক্তি ধরো আমরা ধরতে পারি এক্স এর শতকরা সংযুক্তি, এইটা কি হবে, বা মৌলের শতকরা সংযুক্তি, বা আচ্ছা আমরা এক্স দিয়ে দিই, এক্স দিয়ে দিই, এটা টার্ম দিব, টার্ম দিব যৌগের, আর একটু নিচের দিকে লিখি, যৌগের আণবিক ভর, কি ভর, আণবিক ভর, এক্স মৌলের আণবিক ভর, আমি বলতেছি এক্স মৌলের ভর প্লাস ইন্টু অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা হবে, পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা ইন্টু 100, পার্সেন্ট দিয়ে দাও, লাগলে না সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি। কি প্রকাশ করলাম ভাই, বোঝানোর দরকার আছে, একটু বুঝাই দেখো। সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে কয়টা বলো তো, দুইটা আছে না, সোডিয়াম কার্বনেটে এখানে আছে দুইটা। যৌগের আণবিক ভর মানে হচ্ছে এই পুরো যৌগের আণবিক ভর, এই পুরো যৌগের আণবিক ভরটা হচ্ছে যৌগের আণবিক ভর, এই পুরো যৌগের আণবিক ভর হচ্ছে যৌগের আণবিক ভর। তো ওইটা আমাদের হচ্ছে টোটাল, ওইটার মধ্যেই তো একটা হিসাব পার্সেন্ট আছে, অর্থাৎ আমাদের কাল্পনিক 100 হয়েছে ওই মানটা। আমরা জাস্ট একটু ধরি সোডিয়াম, সোডিয়াম এর শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি, সংযুক্তি টার্ম দিব একটা। দেখো সোডিয়াম 23 এর, সোডিয়াম মৌলের বা পরমাণুর ভর 23, আণবিক ভর 23। আমরা এরকম আছে দুইটা পরমাণুর সংখ্যা, দেখো তো কয়টা, দুইটা আছে না, দুইটা আছে না, দুইটা না তো দুইটা, এই 2 দিব আমি, দিলাম। যৌগের আণবিক ভর এটা আমরা একটু বেরিয়েছি 106, 106 আমরা আগের অঙ্কে বের করলাম না, এবার আমরা নিচে 106 দিব। এখন যেটা আছে এটা জাস্ট আমরা 100 দিয়ে একটা গুণ দিব, কারণ এটা পার্সেন্ট, এই শতকরা, এই 100 কিন্তু শতকরা পরিমাণ হিসাব করার জন্য, কি পরিমাণ, শতকরা পরিমাণ, কি পরিমাণ, শতকরা পরিমাণ হিসাব করার জন্য, শতকরা পরিমাণ হিসাব করার জন্য এই এই পার্টটুকু আমরা গুণ দেই। ওকে, গুণ দিই। আচ্ছা দেখি তো কত আছে, কত আছে, 32 ইন্টু, সরি 32, 23 ইন্টু 2 ডিভাইডেড বাই 106, 23 ইন্টু 2 106 ইন্টু 100, জাস্ট 100 দিয়ে এটা গুণ দিবা, তোমার ইজিলি ক্যালকুলেশন 43.39, কত 43.34, 43 আসে, দেখো তো 43 আসে কিনা, তোমরা একটু করো তো, দেখো তো, দেখো তো 43 আসে কিনা, 43, এই যোগটা তো করে নেই, এই যোগটা তো করে নেই, এই যোগটা তো আর বইতে দেওয়া নেই, তোমরা এই জন্য আমি এই যোগটা চয়েস করা ভালো হয়েছে। আমরা করছি কি, দেখো ক্যালকুলেটর ওই জিনিসটা উঠাইছি আমরা, দেখো তো, দেখা যায় কি, দেখা তো যাওয়ার কথা। ওকে, দেখা যায়। আমার কিন্তু পিছিয়ে আর একটা স্ক্রিন আছে যেখানে দেখতে পাচ্ছি ক্যামেরা কি রেকর্ড করতেছে, তো জাস্ট বুঝে রাখো। ওকে, দেখো, বুঝলাম, সিম্পল হিসাব, ফাইন। এবার এর পার্সেন্টেজ বসাই দিই, 43.39, 43.39%। সেম টু সেম তুমি কার্বনেরটা করতে পারবে না, কার্বনেরটা জন্য আমি করি, ধরো কার্বনের জন্য আমি জাস্ট করি, কার্বন আছে কটা, একটা, কার্বনের ভর কত, 12, 12, আর টোটাল 106 ইন্টু 100, এটার একটা অ্যান্সার আসবে। তুমি অক্সিজেনের হিসাব করো, অক্সিজেন এখানে তো 3 2 দিতে যাও না, কিন্তু এটা অক্সিজেন মৌলের হিসাব করতে, মৌলের শতকরা সংযুক্তি, এটা মৌলের
মৌলের শতকরা সংযুক্তি। অক্সিজেনের আছে 16, ওর আছে 3টা, 106 ইন্টু 100। এটা জাস্ট একটু ক্যালকুলেটর বস বস, ক্যালকুলেটর বস বস। 16 ইন্টু 3, 16 ইন্টু 3 ডিভাইড বাই 106 ইন্টু 100 বসা দাও, শেষ। 45.28, নিচেরটা 45.28%, উপরেরটা 43 পয়েন্ট, এবং এটা সব থেকে কম আসবে, এটা তুমি নিঃসন্দেহে বলতে পারো। 106 ইন্টু 100 দাও, ক্লিক করো, 11 পয়েন্ট সামথিং একটা মান আসছে, ফাইন, 11.32, 11.32%। এখন তোমার এই অঙ্কটা হয়েছে কিনা তুমি এখন একটা জিনিস মাথায় রাখবা, কোনোদিন পার্সেন্টেজ যোগফল 100 বেশি হবে না, কারণ তুমি এটা 100% মানে শতকরা তুমি 100 বেশি হবে না, 100 দিয়ে শতকরা হবে না, যদি তুমি ভুল ভাল না করে থাকো। তো এইখানে দেখো যোগ করলে কত আছে, আমি পরীক্ষা করা লাগবে না, এটা জাস্ট এক্সট্রা। কি এক্সট্রা? লেখা দিই এক্সট্রা, এটা তোমার পড়া লাগবে না, আমি জাস্ট আমার আমার শখ। মোট দেখো তো 45.25, 11.32 ইন্টু 43.39। তুমি এটা একটু ক্যালকুলেট করো, দেখো তুমি পরীক্ষাতে কনফিউশনে পড়বা, আমি এর জন্য আগে দেখাইতেছি তোমাদের পরীক্ষাতে কনফিউশনে পড়বা, পরীক্ষা যে কনফিউশনে পড়বে, ভাইয়া মিললো না তো, ভাইয়া আমার তো মিললো না অঙ্কটা, আপনি তো এমনি দেখাইছেন মিললো না তো, বসে চাপ দাও, দেখো মান আসছে কত, 99.99, 99.99%। এটা তোমার 100 অ্যাকুরেট কখন আসবে জানো? দেখো আমি তুমি বলি, এই ভ্যালুটা তুমি ধরে নেবে প্লাস মাইনাস 2-3% হবে, 2-3 না, প্লাস মাইনাস 2% কিন্তু ধরে নিতে পারো, অর্থাৎ প্লাস মাইনাস, সরি এখানে প্লাসও হবে না, এটা একটু ওই যে -2% হইতে পারে, মানে যে ভ্যালুটা এটা তোমার দেখবে কি 100 না হয় 98 হতে পারে, 98 থেকে 100 হইলে জিনিসটা কাউন্ট করা যাবে। কেন করা যাবে আমি বলি, তুমি যখন ক্যালকুলেটর চাপছিলে এখানে কিন্তু 39 এর পর আরো কতগুলো ডিজিট আসছিল, এইখানে 28 এর পর আরো কতগুলো ডিজিট আসছিল, এখানে 32 এর পর আরো কত ডিজিট আছে, তুমি নিশ্চয় দাও না। তো ওই যে ভ্যালুগুলার ওই ছোট ছোট ভ্যালুগুলোতে একটা মান আছে, ওই ছোট ছোট ভ্যালুগুলা যোগ করলে না এই যে আরেকটা 0.1%, বুঝতে পারছি, এই জন্য 100 হয় না। এখন আমাদের কি ম্যাথে করতে হবে, করার দরকার নেই ভাই, তুমি জাস্ট করবে কি দশমিকের পর 2টা ডিজিট নিবা, মনে যদি চায়, ইচ্ছা যদি থাকে 3টা ডিজিটও নিতে পারো, বা তোমার মাথায় রাখতে হবে এই ভ্যালু যদি সামনে এটা তোমাকে শতকরা সংযুক্তি, এই ম্যাথের উপর ভিত্তি করে আরেকটা ম্যাথ শুরু হবে এর সামনে, যখন আমরা দেখবো যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত, তখন দেখবে কি এই পার্সেন্টেজ বারবার লেখা লাগতেছে। তো তুমি একটা বিশাল একটা পার্সেন্ট নিয়ে বসলা দশমিকের পর 4-5-7 ডিজিটের, তো ওই জিনিসটা বারবার 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 লেখা লাগতেছে, বারবার লেখা লাগার কারণে সময় নষ্ট হবে, অঙ্ক ভুল যাওয়ার সম্ভাবনা থাকে, যে কতগুলো ডিজিট বসাইলাম, ডিজিট গুলোতে যা পরে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই এইসব জিনিস থেকে বাঁচার জন্য সবচেয়ে সেফ 2টা ডিজিট নেওয়া। বাট তুমি যদি চাও আরেকটু ভালো করতে, একটা ডিজিট বাড়ায় দাও, আরেকটা ডিজিট আমার বেশি সময় লাগার কথা না। বুঝতে পারছি, বুঝতে পারছি। তোমার এই অঙ্কে তুমি কি ভুল করবে জানো? ভুল করবা কি, ভুল করবা কি, এইখান থেকে যে ভুল করা হইতাছে, যে মেইন পার্ট হচ্ছে ভুল করার বিষয়টা হইতাছে, তুমি হয়তো আণবিক ভরটার বসে ভুল টুলাটা করবা, তারপরে অঙ্কটা হবে না। অর্থাৎ এইখান দেখো 23 গ্রাম, আমি জানি, এটা কিন্তু জানি, দেখো সোডিয়ামেরটা আমি জানি, এটা সোডিয়াম 23 গ্রাম হয়। এখানে আমি কার্বন, এই যে কার্বন কত গ্রাম, 12 গ্রাম। এখানে আমি জানি অক্সিজেন 16 গ্রাম, আমি জানি, এর জন্য আমি করতে পারছি। এখন তুমি মনে করো একটা ভুল ভাল দিয়া বসলা, তো এখানে তুমি দিতে যা অন্য একটা মান বসায় ফেলে, তাহলে তো আর হবে না, হবে না। এটার টপিকটার নাম হচ্ছে মৌলের শতকরা সংযুক্তি। একটা যৌগে যে কটা মৌল আছে সেই কয়টা মৌলের শতকরা যে পরিমাণটা, সেটাই এইখানে অঙ্কে প্রকাশ পায়। আমি আবার রিপিট করতেছি না, একটু বুঝলা? ফাইন। এখন এই শতকরা সংযুক্তিটা হচ্ছে একটা বেসিক, বুঝছো? শতকরা সংযুক্তির পর আরো 2টা ইভলভ অঙ্ক আছে, এই শতকরা সংযুক্তির পর 2টা ইভলভ অঙ্ক আছে। ইভলভ অঙ্ক মানে কি, এই যে কনসেপ্ট আছে এই কনসেপ্টে ইউজ করে আরো 2টা জিনিস এখানে আসে, যেটাগুলো একটু কঠিন, না বুঝতে পারলে কঠিন, এটা তেমন কঠিন কিছু না, কারণ এটা just বসাইতে পারলে আর
আমাদের ওই পর্যায় সারণীর মৌলগুলোর ভর সংখ্যা মনে রাখতে পারলেই হয়ে যায়। তো এইখানে আমরা শিখলাম কি শতকরা, শতকরা সংযুক্তি, ফাইন, শতকরা সংযুক্তি। ওকে, এই শতকরা সংযুক্তি ইভলভ হয় আরেকটা জিনিস আছে জানো, সেটা হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেত, স্থূল সংকেত, এবং এইটা আবার একটু ইভলভ হয়, এটা আরেকটু ইভলভ হয়ে আমরা শিখছি যৌগের আণবিক সংকেত। যৌগের আণবিক সংকেত, আণবিক সংকেত, আণবিক সংকেত। এখন এই তিনটা টাইপের ম্যাথ আছে। যদি তুমি সিকিউ নির্ভর প্র্যাকটিস করতে চাও, কমপ্লেক্স সিরিজের বিকল্প নাই, এই কমপ্লেক্স সিরিজের কোনো বিকল্প নাই। এইখানে তোমার যা পড়াচ্ছি সিকিউতে তুমি ওইগুলাই কমন পাবা। কনসেপ্টটাকে বুঝো, জিনিসটাকে কেন, তোমরা তো, আমি ধরে নিলাম যে তুমি এটা আগে কখন পড়ো নাই। আমি এই কমপ্লেক্স সিরিজ দুই টাইপের পোলাপেন দিচ্ছি, একদম সিম্পল দুই টাইপের পোলাপেন দিব। দেখো একটু কথা বলি, অনেকক্ষণ পড়াইছি না, কতক্ষণ পড়াইছি দেখি তো, প্রায় ৪৪ মিনিট। আমরা এরপর আরেকটা টপিক দেখবো, একটা টপিক দেখবো, ওকে, আরেকটা টপিক দেখবো। এর জন্য আমরা একটু টুকটাক কথাবার্তা বলি, তারপর আমরা ওই টপিকটা যাবো। আমি কিন্তু স্লো পড়াইছি, তারপর একটু বুঝো। কমপ্লেক্স সিরিজের মূল লক্ষ্য হইতেছে আমার দুইটা জিনিস। এক হইতেছে তোমার যদি এই চ্যাপ্টার কোনোদিন পড়া না হয়ে থাকে, এই চ্যাপ্টার যদি তুমি শর্ট টাইমের মধ্যে টু দ্য পয়েন্টে প্রত্যেকটা মুহূর্তে ভালোভাবে বুঝতে চাও, যেভাবে তুমি ওই যে ওয়ান শট, ওইগুলা না, যে একটা ওয়ান শট ক্লাস করলাম ভিতরে যায় এক ক্লাসে 4 ঘন্টার একটা ক্লাস, 4 ঘন্টা মানে একদম পুরো সব খাওয়া যাবে, এরকম না। ওইসব কোশ্চেন ওইগুলোতে করে, ওইসব জিনিসগুলোতে করে কি জাস্ট আসবে, টপিক লিখবে, বোর্ড কোশ্চেন সলভ করবে, বোর্ড কোশ্চেন সলভ করে ওই কোশ্চেনের সামনে সামনে যেগুলো আসবে ওইগুলো পড়াবে, কোশ্চেন সামনে না আসলে পড়াবে না, এটা কিন্তু বিষয়। এখন তোমার বইয়ের যে পড়াটুকু আছে, বইয়ের পড়াটুকু 100% তোমাকে ক্লিয়ার রাখার জন্য আমি তোমাকে কমপ্লেক্স সিরিজে পড়াচ্ছি। কমপ্লেক্স সিরিজে তোমার প্রত্যেকটা টু দ্য পয়েন্টের বিষয়গুলো লাইন বাই লাইন, বইয়ের প্রত্যেকটা লাইন, গাইডের প্রত্যেকটা লাইন বলো, যা বলো তোমাকে খুব সহজে বুঝাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেন তুমি বোর্ড কোশ্চেন থেকে শুরু করে এমসিকিউ, সিকিউ এবং সবকিছু করতে পারো। আমি তোমাকে এখনো বলি, আই রিপিট, আমি বারবার বলতেছি যে আমার এই চ্যাপ্টার উপর লেকচার হবে সর্বোচ্চ 4টা লেকচার হবে, সর্বোচ্চ লেকচার হবে 4টা, মেইন একাডেমিক লেকচার যেটা আমি বলি, এবং এরপর 4টা লেকচার, এবং এরপর যদি যেহেতু চ্যাপ্টার ম্যাথের চ্যাপ্টার, এটা কিন্তু এক্সট্রা, বুঝো, ম্যাথের চ্যাপ্টার হওয়ার কারণে তোমাকে এক্সট্রা যে একটা জিনিস তোমাকে দেখাবো, কি দেখাবো, সেটা হচ্ছে এক্সট্রা একটা ম্যাথ সলভিং ক্লাস দিবে, ম্যাথ সলভিং ক্লাস। এই ম্যাথ সলভিং ক্লাসটা কি, বিগত বছরে বোর্ড কোশ্চেনের ভিতর থেকে শুরু করে অনেক টাইপ টু টাইপ কোশ্চেন খুঁজে বের করা হবে, যেখানে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক বলো, আমাদের বিভিন্ন কোচিং সেন্টার কোশ্চেন ব্যাংক, বোর্ডের কোশ্চেন ব্যাংক, কলেজের প্রশ্ন, এইগুলোর উপর ভিত্তি করে, এবং নতুন যে টাইপের কোশ্চেন আসতে পারে ট্রিকি কোশ্চেন গুলো সহকারে ম্যাথ সলভিং একটা ক্লাস, একটা থেকে দুইটা ক্লাস দেওয়া হবে। যদি বেশি সলভ করাই দুইটা, একটা করে অল্প করলে একটা, দুইটা করলে আমি একটা টাইপের আন্ডার 10-12টা ম্যাথ করতে পারবো, ওইখানে করালে একটা। তো এটা হচ্ছে একটা বিষয়, তো বিষয় না, অবশ্যই একটা বিষয়। তো এখন একটু বুঝো, আমি কমপ্লেক্স সিরিজে বললাম কি যে তোমার এখন আমি তোমার ক্ষতি করতেছি না, তুমি যখন 3টা থেকে 4টা লেকচার, একাডেমিক লেকচার এরকম ভাইঙা ভাইঙা প্রত্যেকটা টপিক বুঝতেছো, তোমার লাস্টে যায় ওই চ্যাপ্টারের যদি ধুমায় আমি সিকিউ সলভ করে কোনো সমস্যা হবে না, কারণ তোমার বেসিক পুরোপুরি ক্লিয়ার, ভিত্তি মজবুত, ভিত্তি মজবুত, এটা একটা বিষয়। আর যদি এই তুমি আবার অনেক স্টুডেন্ট যারা রিভিশনের জন্য আসলে, ধরো আমার কলেজের এক্সাম, কোচিং এর এক্সাম অথবা স্কুলের এক্সাম, এইসব এক্সামের যারা পোলাপাইন আছে, এদের জন্য, এরা যেন ভালো করতে পারে, তারা তো ওই এখন যে ওয়ান শট করলে অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা ঠিক মতো পড়া হয় না, বুঝছো, তাই অল্প টাইমের মধ্যে, অল্প টাইম অল্প টাইমের মধ্যে তুমি একাডেমিক জার্নিটা শেষ করতে পারো, তার জন্য এই লিস্টটা মাস্ট। তুমি এখানে ধরো আজকের লেকচারটা হয়তো 1 ঘন্টা 20 মিনিটের মতো হতে পারে, মানে একটু বেশি হবে, আমি আগেই বলতেছি, বারবার বলতেছি এই লেকচারটা একটু বেশি হবে। আমি নিজে স্লো পড়াইছি, খুবই আস্তে আস্তে যাচ্ছি। এরপর আমরা রাসায়নিকের একটা পার্ট দেখবো, রাসায়নিক বিজ্ঞান, যেটা হচ্ছে চ্যাপ্টার 7 এর পার্ট, বাট ওটা আমাদের চ্যাপ্টার 6 এর প্রয়োজন হবে বোঝার জন্য, তাই তোমাকে সেখানে একটু সময় দেওয়া লাগবে। তো রাদার দেন এইগুলোর জন্য তোমার একটু টাইম দিতে হবে, বুঝতে পারছো। বাট তুমি ইন শর্ট খুব ভালোভাবে শিখতেছো। তুমি ভাই বলো যে 4টা লেকচার কতক্ষণের হবে, 40 মিনিটের একটা লেকচার হলো, 1 ঘন্টার একটা লেকচার হলো, কি বল, আমি 4টা লেকচার তোমার স্কুলের টিচারদের অনুপাতে হিসাব করে দেখছি যে তুমি দেখো একাডেমিক লেকচার 4টা, ম্যাথ সলভিং ক্লাস 2টা, 6টা লেকচার, 6টা লেকচারের ক্লাস আমি কাউন্ট করে যোগ করি, আবার 2 ঘন্টা যোগ করি, প্রায় 5-6 ঘন্টা।
সেকেন্ড না, আমি এটাই করবো। ইট ইজ ফর ইউ। শিখলে শিখো, তোমার ইচ্ছা। লেকচার বাই লেকচার একটা 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 করে আছে, ধীরে সুস্থে একটা লেকচার করবা। আমি যেভাবে বলছি ওই লেকচারের মধ্যে ওই টাইপের ম্যাথগুলো বই থেকে প্র্যাকটিস করবা। যদি না করতে পারো নো ওয়ারি, বইটা খুলে বইটা রিডিং দিবা। বইটা খুলে বইটা রিডিং দিবা, কোন সংজ্ঞা আছে না কি আছে একটু দেখবা। তুমি প্রত্যেকটা লাইন পানির মতো বুঝবা, বুঝছো? আমি তোমার তোমার দেখো তোমাদের বইয়ে আমি কয়টা পেজ পড়াইছি তোমাদের 111 থেকে পেজ শুরু, এবং আমরা অলরেডি আছি হচ্ছে 120 নাম্বার, মানে 9টা পেজ পড়ছি এই চ্যাপ্টারে গত কয়েক দুইটা ক্লাস। দুইটা ক্লাস। ওকে, আচ্ছা, এই ছিল টুকটাক বলার। তো এই যে ম্যাথ পার্টটা আছে সপ্তাহ সংযুক্তি একটু মাথায় রাখো। আমরা এরপর নেক্সট যে লেকচার শুরু হবে সেইখানে আমরা স্থূল সংকেত এবং যোগের আণবিক সংকেতের পার্টটুকু দেখবো। সেখানে আমরা জাস্ট কনসেপ্টটা বুঝবো। লাস্টে যে আমরা কম্বাইন্ড ম্যাথগুলো দেখবো, আর লাস্টে তোমাদের এই চ্যাপ্টারে একদম সব টপিক মিলা কোশ্চেন হবে। মোলারিটি থেকে দেখবা এস বের করা লাগতেছে, এরপর যৌগ বের করা লাগতেছে, আণবিক ভর বের, আণবিক কিছু নেই লাগবে। তুমি জানো তোমার এইটার সাথে মিলা মোলারিটি, দেখো তো মোলারিটি, এই যে 4টা পার্ট, এটা দাগটা না দিই, এই 4টা পার্ট মিলে একটা কোশ্চেন বানাতে আমি দিতে পারবো। তুমি নিশ্চয় আমি 4টা পার্ট মিলে একটা কোশ্চেন দিতে পারবো। তোমার কোনো আণবিক সংখ্যা টঙ্গে কিছু থাকবে, 4টা পার্টকে মিলে একটা কোশ্চেন দিব। তুমি একটা কোশ্চেনের 4টা কনসেপ্ট তোমার কাজে লাগবে। কোশ্চেন কঠিন কোশ্চেন, একটু মাথা আসো বুঝি, পরের পার্টটুকু দেখি। অনেক কথা বললাম। আমরা এখন কি করছি, আমরা দেখেন একটু কতক্ষণ হলো, 51 মিনিট। 51 মিনিট। আমরা এখন ইন শর্ট একটু শর্টের মধ্যে বিষয়টা বোঝার চেষ্টা করব। আমরা এখন বলবো রাসায়নিক সমতাকরণ। রাসায়নিক সমতা, রাসায়নিক সমতাকরণ, রাসায়নিক সমতাকরণ, সমতাকরণ। তোমাদের স্থূল সংকেতে আণবিক সংকেতে যে পার্থক্যটা আমরা পরের ক্লাসে দেখবো। এই জিনিসটা এখন দেখা দরকার, সামনে যে আণবিক সংকেত স্থূল সংকেত দরকার হবে, ওই সময় যেটা দরকার হবে, তাই একটু আগে আগে দেখো। রাসায়নিক সমতাকরণ মানে হচ্ছে আমাদের বিক্রিয়াগুলা কেমনে হয়। মনে করো একটা যৌগ আছে, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। আমরা আজকে সোডিয়াম কার্বনেটের মধ্যে সীমাবদ্ধ থাকি, বা আরো যেটা দেখবো। একটা যৌগ যে গঠিত হয়, এই যৌগের এক পাশ থেকে প্লাস এক পাশ থেকে মাইনাস। যেমন সোডিয়াম এর একটা প্লাস যৌগ, সোডিয়াম, সোডিয়াম প্লাস, এবং কার্বনের যৌগমূলক এর জন্য একটা মাইনাস। ওকে, একটা প্লাস একটা মাইনাস, এই প্লাস মাইনাসের এই দুইটা যুক্ত হয়ে হয় কি একটা সোডিয়াম কার্বনেট। এখন আমাদের যদি বুঝি এরকম প্রত্যেকটা যৌগ তৈরি হয়। তুমি দেখো FeCl2, হ্যাঁ, দেখো তো এই যৌগটার ভিতরে তুমি যদি ভাঙো, তুমি আয়রন 2+ পাবা এবং ক্লোরিন মাইনাস পাবা, 2Cl- পাবা, 2Cl- পাবা। এটা মুখ্য বিষয় যে এইখানে রাসায়নিক সমতা মানে এই পার্টগুলা আমরা মোটামুটি হয়তো চ্যাপ্টার 5 একটু হলে পড়ে আসছি, যৌগমূলক বা এইগুলা না পড়লে সমস্যা নেই, একটু বুঝুন অল্প হালকা বেশি পেয়েছি, এত কঠিন কিছু না। এখানে তো আমি এক্সট্রা অনেক কিছু জানি, সবই এক্সট্রা, যদি খাতা পেন্সিল এক্সট্রা লিখতে পারো। তো এরকম আরেকটা যৌগ আমরা দেখি, ধরো PCl, ধরো PCl5 একটা যৌগ। এই যৌগ যদি আমরা ভাঙ্গি, আমরা পাবো ফসফরাস 5+ এবং 5Cl-। এই যে 5 এবং এই যে 5, এই 5 মানে বুঝো। তুমি যদি এই জিনিসগুলো তো নোটিস করো, তাহলে আমরা আবার একটু লিখি সোডিয়াম কার্বনেট। এইটা যখন আমি ভাঙতেছি তখন আমি লিখতেছি সোডিয়াম 2+, এই যে দুইটা 2+, বাট আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কার্বনেট মাইনাস। এরকম না, বাট আমরা যখন এই যে ভাঙ্গা ভাঙ্গি লিখবো তখন কোনো সময় নিচে ডিজিট লিখতে পারবো না, এরকম নিচে ডিজিট লেখা যায় না। এটা করতে হয় কি, পাশে লিখতে হয়। অর্থাৎ এই যে নাম্বারটা আছে এইটা ওইটার সামনে চলে আসবে। সামনে চলে আসবে কেমনে দেখি তো, এটা হবে এইরকম 2 সোডিয়াম প্লাস, এই জায়গায় হবে ক্লোরিন মাইনাস, আচ্ছা ক্লোরিন না, চলে যাচ্ছে কার্বনেট, কার্বনেট। তাহলে ভাইয়া অক্সিজেনের নিচে 3টা উপরে আসছে দেখেন,
এটা যৌগমূলক। যৌগমূলক এই এই যেমন একটা সিএইচও, সিও, হ্যাঁ একটা মূলক, এগুলা এগুলো একটা মূলক। ওয়েট, এখানে তুমি এগুলো ভাঙতে পারবা না, এগুলো কিটন, এগুলো তুমি ভাঙতে পারবা না। তোমার এরকম একটা যৌগমূলক চ্যাপ্টার 5 পড়ে থাকলে এগুলো তো বুঝা উচিত। যৌগমূলক, তো এই যে টুটাই তো সামনে চলে আসে, টুটাই সামনে চলে আসে, তো এই যেটা কি দুইটা সোডিয়াম আছে এবং একটা কার্বনেট আছে, এটা সামনে নাই মানে ওয়ান আছে। তাহলে আমার দেখতে হইব এই পাশ, এই পাশ আর এই দুই পাশের যোগফল সেম আছে কিনা, মোল সংখ্যার পার্থক্যটা বা মোল সংখ্যার হিসাবে ঠিক আছে কিনা। সোডিয়াম আছে দুইটা, এদিকে আছে দুইটা, এদিক কার্বনেট আছে একটা, এদিক কার্বনেট আছে একটা। যদি দুইটা ক্ষেত্রে সেম থাকে, যদি দুইটা ক্ষেত্রে সেম থাকে, তার মানে বিক্রিয়াটা আমরা বলতে পারি সমতাকরণ করেছে বা সমতাকৃত হয়েছে। আমরা বলতে পারি বিক্রিয়াটা সমতাকৃত হয়েছে বা সমান করা হয়েছে, সমতাকরণ করা হয়েছে। আর যদি এরকম না হয়, যদি না হয়, ধরো আমি তোমাকে তোমার বই থেকেই ধরো একটা বিক্রিয়া দেখাই, সেটা হচ্ছে এরকম যে ম্যাগনেসিয়াম আর HCl বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম আর HCl বিক্রিয়া করে। ম্যাগনেসিয়াম আর HCl বিক্রিয়া করলে কি হয়, কি হয়, হয় এরকম MgCl2 এবং H2 প্লাস। ওকে, প্লাস মাইনাস দিলাম না, ধরো প্লাস মাইনাসের হিসাব না, বুঝতে পরিমাণটা ঠিক আছে। এখন দেখো, বললো ভাইয়া এটা কেন হইলো, এটা ভাইয়া হবে, রিয়াকশন ঘটাইছে হইছে, তাই এটা হবে। তোমার এখানে দেখতে পাবো, দেখো ম্যাগনেসিয়াম আছে কটা, একটা, এইখানে আছে কটা, একটা, অর্থাৎ Mg স্টেবল আছে, স্টেবল, ওইটা ঠিকঠাক আছে, ওইটার কোনো নাম্বার আছে হয় নাই, ভালো কথা, বুঝলাম। হাইড্রোজেন আছে একটা, এখানে হলো যে দুইটা, হাইড্রোজেন আসলে একটা হয়ে গেল যে দুইটা, হ্যাঁ হাইড্রোজেন আসলে একটা হয়ে গেল যে দুইটা, তাহলে তো হলো না, হইলো না, আমাদের কিন্তু ইমব্যালেন্স হয়ে আছে। ক্লোরিন আছে একটা, ওইখানে হয়ে গেল দুইটা, এই জিনিসটাকে হইলো না। তাই আমাদের রাসায়নিক বিক্রিয়া দুই পাশে সমতাকরণ করতে বিভিন্ন ডিজিট আমরা বসাইতে পারি, আমাদের এই ফ্রিডমটুকু আছে যে আমরা বিভিন্ন ডিজিট বসাইতে পারবো, যে ডিজিট গুলো আমরা নাম্বারের সামনে পিছে নাম্বার বসা এটাকে আমরা ব্যালেন্স করতে পারবো, যেটাকে আমরা বলি সমতাকরণ। এখন বুঝতে পারছো সমতাকরণ জিনিসটা কি, সমতাকরণ জিনিসটা কি, ওটা সমান করতে হয় আমাদের, আমাদের দুই পাশটা সমান করতে হয়। তো এই যে দুইটা পাশ যদি সমান করি, তাহলে আমার কিছু জিনিস একটু বুঝতে হবে। তুমি জাস্ট নর্মাল বেসিক হিসাব, কেমন বেসিক হিসাব, জাস্ট একটা লিখে একটা এমজি এমজি আমার ধরার দরকার নেই। এখানে হাইড্রোজেন আছে একটা, ফ্লুরিন আছে একটা, বাট এখানে দুটো দুটা, এইটা এটা মানে হাইড্রোজেনের থেকে এদিকে অর্ধেক আছে, এদিকে অর্ধেক আছে, আমি যদি কিন্তু দুইটা গুণ দেই, তো এখন কিন্তু দেখো সামনে দিচ্ছে ডিজিট, সামনে একটা জিনিস মাথায় রাখবে, এই যে ডিজিট গুলা, ডিজিট ডিজিট শুধুমাত্র শুধুমাত্র সামনে বসানো যায়, সামনে বসানো যায়, নিচে নয়, বসানো যায়, নিচে নয়, নিচে না কিন্তু, শুধু সামনে। কিন্তু কোন জায়গায়, শুধু সামনে বসাতে পারবা তুমি ডিজিট গুলা। ক্লাস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমি আর 5-7 মিনিট পড়াবো, তারপর শেষ। শুধু হলে সামনে বসাতে পারবো, অর্থাৎ তুমি এরকম সামনে ডিজিটটা বসাতে পারবা, কিন্তু নিচে নিচে না। তো এখন দেখো এটা সমান হয়েছে কিনা, দুটো পাশ দেখো তো, এইখানে ম্যাগনেসিয়াম একটা আছে, এখানে ম্যাগনেসিয়াম একটা আছে, হাইড্রোজেন এখানে দুইটা, এইখানেও দুইটা, ক্লোরিন এখানে দুইটা, এইটাও দুইটা। এই যে সামনে ডিজিট মানে এখানে 2H2Cl। তোমাদের এই রাসায়নিক বিক্রিয়ার মূল মূল হিসাব নিকাশ বোঝা যায় যাচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এই যে পরের চ্যাপ্টারটা বুঝছো, ওইখানে গেলে আরো প্লাস মাইনাসের হিসাব নিকাশ অনেক কিছু আছে, যেগুলো এখন দেখবো না, আমরা জাস্ট বুঝবো ডিজিট গুলো বসানটা আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি কিনা। তুমি একটু জাস্ট আমাকে একটু রেসপন্স করো, বুঝতে পারতেছো কিনা। আমি কয়েকটা প্র্যাকটিস করাই না, তুমি বুঝতে পারবা। এটা মেইন কনসেপ্ট হচ্ছে প্র্যাকটিস, মেইন কনসেপ্ট কি প্র্যাকটিস। আমরা দেখি Al2O3, Al2O3, ওকে, আর HCl যদি বিক্রিয়া করে, আর একটা কি HCl যদি বিক্রিয়া করে, তাহলে এই বিক্রিয়ার ফলাফল যেটা হবে, এই বিক্রিয়ার ফলাফল যেটা হবে সেটা কি আমি লিখতে পারি। আচ্ছা বিক্রিয়া কেমনে লেখে, এইটার প্লাসের সাথে ওইটার মাইনাসকে যুক্ত করে দিব, কেমনে,
এখানে প্লাস হচ্ছে হাইড্রোজেন, অ্যালুমিনিয়াম, সামনেরটা হয় সবসময় প্লাস, পরেরটা হয় মাইনাস, সামনেরটা সবসময় প্লাস, পরেরটা হয় মাইনাস। অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে যাবে, অ্যালুমিনিয়াম সিএল। এখানে স্পষ্ট বোঝা যায় যে এখানে অ্যালুমিনিয়াম সিএল3 হবে, অ্যালুমিনিয়াম সিএল3 হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করে। ওকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করে। ওকে ফাইন। আরেকটা হবে পানি। কেন পানি? এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন যুক্ত করে যাচ্ছে পানি। এখন এটা হবে, এটা হবে, এটা হবে, কিন্তু তোমার সমতাকরণ তো তোমার এখানে হয় নাই করা। দেখা যাবে সমতাকরণ কি করা হয়েছে কোনো জায়গায়, তুমি সমতাকরণ হয়েছে কি হয় না, তুমি ডান আর বাম পাশ মিলাই দাও। অ্যালুমিনিয়াম আছে দুইটা, ওই জায়গায় গেছে একটা, হলো না তো। অ্যালুমিনিয়াম আছে দুইটা, হয়ে গেছে একটা। অক্সিজেন আছে তিনটা, হয়ে গেছে একটা। ক্লোরিন আছে একটা, হয়ে গেছে তিনটা। হাইড্রোজেন আছে একটা, হয়ে গেছে দুইটা। এইটা পুরোপুরি প্রত্যেকটা চেঞ্জ হয়েছে। এই প্রত্যেকটা চেঞ্জের জন্য আমরা করবো কি, ধাপে 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 চেঞ্জ করে আসছি। ঠিক কোনো নিয়ম নেই যে ভাই এই সূত্রে সূত্রে মিলাবো, জাস্ট নর্মালি যে চিন্তা করবো। আমি যদি ক্লোরিনকে 6 বানাই, ক্লোরিনকে 6 বানাই, কিন্তু দেখো তো যে আমি ক্লোরিনকে এখানে, এইটা প্রথমত মনে করো এইটা আমি 6 বানাই দিই। কেন 6 বানাবো? এখানে অ্যালুমিনিয়াম দিয়ে আছে। আমরা একটা যৌগের জন্য আমরা করবো কি, একটাকে স্টেবল করব, একটাকে স্টেবল করব, এটার জন্য আরেকটা আনস্টেবল হবে, ওইটাকে আবার ধরে স্টেবল করবো। বুঝো কথাটা? একটা স্টেবল, একটা ধরো অনেকগুলো আনস্টেবল আছে, সবগুলো আনস্টেবল আছে, একটাকে স্টেবল করব, ওইটার জন্য আরেকটা আনস্টেবল হবে, ওইটার জন্য আরেকটা আনস্টেবল, ওগুলো আমরা ঠিক করবো। অ্যালুমিনিয়াম দুইটা আছে, এখানে আছে একটা, জাস্ট আমরা এখানে দুই বসাই, দুই বসাই। এই দুইয়ের জন্য ক্লোরিন 6 হয়ে গেছে। এই যে নিচে 3 আর উপরে 2, এটা মিলে 6 গুণ হবে, গুণ। ওকে, 6 হয়ে গেছে। ক্লোরিন বাড়ছে না, এন্ড ক্লোরিন আমরা যাবার ব্যালেন্স করবো। এইখানে ক্লোরিনের সাথে কত দিলে ক্লোরিন ব্যালেন্স হয় বলতো? 6 দিলে। কত দিলে? 6 দিলে, 6 দিলে। ফাইন। তাহলে এখন হাইড্রোজেন আবার ইমব্যালেন্স হয়ে গেছে না? উত্তর দাও। হাইড্রোজেন ইমব্যালেন্স হয়েছে না? হাইড্রোজেনকে, হাইড্রোজেন কয়টা আছে? 6টা। বুঝো, হাইড্রোজেন হচ্ছে 6টা। হাইড্রোজেন ওইখানে আছে জোড়ায় জোড়ায়, মানে দুইটা করে। 6 3 দিয়ে যদি গুণ দেই, তাহলে 6 আসে না? 3 দিয়ে গুণ দিলে 6 আসে। আমরা এইখানে চাইলে কি 3 বসাতে পারি না একটা? 3 বসাবেন না। এখন তুমি দেখো এটার জন্য কেন অক্সিজেন ইমব্যালেন্স হবে? অক্সিজেন ইমব্যালেন্স হইব না, অক্সিজেন 3O, মানে O3 তিনটা, অক্সিজেন আসলে তিনটা, অক্সিজেন আসলে তিনটা। বুঝতে পারছো? আমি কিন্তু ফার্স্ট পড়াইছি, আমি পুরা ক্লাস লো পড়াইছি, লাস্টের 10 মিনিট খুব ফার্স্ট দেখাই দিলাম। বিষয়গুলো এরকমই। তুমি এরকম একটার জন্য ব্যালেন্স করে আরেকটা ইমব্যালেন্স হবে, ওইটাকে ঠিক করবা, ওইটা ঠিক করে আরেকটা ইমব্যালেন্স হবে, যৌগ যত বড় হবে এরকম ইমব্যালেন্স পার থাকবে। লাস্টে যদি ইমব্যালেন্স করতে করতে একটা ব্যালেন্সে চলে আসবে। আসছে না? আমরা কি অক্সিজেন যখন ভাব দিছি, অক্সিজেন যখন ভাবছি, আমরা প্রথমে অ্যালুমিনিয়ামকে স্টেবল করলাম, ক্লোরিন আনস্টেবল হলো, ক্লোরিনকে স্টেবল করলাম, হাইড্রোজেন আনস্টেবল হয়ে গেল, হাইড্রোজেনকে স্টেবল করলাম, অক্সিজেন স্টেবল হয়ে গেল, লাস্টে একে স্টেবল হয়ে গেল। তো এই ছিল মোটামুটি রাসায়নিক সমতাকরণ। তোমরা করবা কি, দেখো আজকে ডব্লিউ ডব্লিউ কিছু না, প্র্যাকটিস করবা। কেমনে প্র্যাকটিস করবা? তোমার সহজ হিসাব, তোমাদের প্র্যাকটিস করতে খুব ভালোভাবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কেমনে প্র্যাকটিস করবো? আমরা আজকে যতগুলা এই যে 3টা টপিক শিখছি, দেখো 3টা টপিক শিখছি, এর বেশি কিন্তু আমরা শিখি নাই। কোন 3টা টপিক শিখছি? আমরা শিখছি মোলারিটি, যেটাতে ক্লাস শুরু হয়েছিল, মোলারিটি। ওকে ফাইন। আর একটা হচ্ছে শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি। আরেকটা টপিক দেখছি যেটা হচ্ছে রাসায়নিক সমতাকরণ। আমরা আমরা লিখেছি সমতাকরণ। এইখান থেকে অনেকটা তোমরা অনেক কিছু জানতে পারছো, বুঝছো? সমতাকরণ লাগলে নেক্সট ক্লাসে আমরা সমতাকরণ পাঠ থেকে আরেকবার একটু শুরু করবো। কিন্তু নতুন কিছু নাই তোমাদের। আমি চাইছিলাম সমতাকরণকে এমন ভাবে পড়াই দিবেন তোমার সামনের চ্যাপ্টার গুলো ক্লিয়ার হয়ে যায়, 7 চ্যাপ্টারে যেন রাসায়নিক বিক্রিয়া না পড়ে। কিন্তু আমি পরে ভেবে দেখলাম যে রাসায়নিক বিক্রিয়ার মূল পড়া হচ্ছে 7 নম্বর চ্যাপ্টারে, ওইখানে তুমি শিখবা। তো ওইখানে যে শিখো, এখানে তো আমাদের যতটুকু জানা দরকার, এই যে ব্যালেন্স করা শিখলাম, ব্যালেন্স করা, এই ব্যালেন্স করাটা আমাদের লাগবে রেজাল্ট করার সময়, যখন আমরা মোলারিটি হিসাব করবো, অথবা অন্যান্য, যেমন ধরো একটা যৌগ দিয়ে বলবে এল টু, বা হ্যাঁ এল টু, ধরো একটা যৌগ দিয়ে বলবে এই যৌগটা এটা এটা এটা, এটা তোমার ব্যালেন্স গুলো করা লাগতে পারে। এটা তো আজকে আমরা 3টা টপিক শিখলাম। 3টা টপিকের প্র্যাকটিস যদি বলো, হয় কি প্র্যাকটিস করবো, কি প্র্যাকটিস করবো? দেখো প্র্যাকটিসে আমি একটু বলে দিই কি কি প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করবো যে মোলারিটির যতগুলা ম্যাথ আছে বইতে, সবগুলা করবা।
যদি টেস্ট পেপার থাকে, গাইড থাকে, খুলবা, খুলে মোলারিটি যেগুলো ডিরেক্ট সূত্র বসা করা যেতেছে, একক কনভার্সন আছে, ওগুলা করবা। যদি মনে হয় অনেক ঘুরানো পেছনে ম্যাথ করার দরকার নেই, তুমি লাস্ট আমার কোর্স শেষ হওয়া পর্যন্ত ওয়েট করো। কোর্স শেষ হওয়ার পর তুমি দেখবে তুমি কতটুকু পারো। লিস্টে এই চ্যাপ্টারটা শেষ হবে, ওয়েট করো। এখন শতকরা সংযুক্তি ইজি, যেখানে ঘোরানো পেছনে কিছু নাই। তুমি তোমার গাইড খুলে শতকরা সংযুক্তি যতগুলো ম্যাথ আছে সবগুলো সুন্দর মতো করবা। বোর্ড কোশ্চেন এখনই সলভ করতে পারো তুমি চাইলে। বোর্ড কোশ্চেনটা খুলবা, খুলে দেখবা এই চ্যাপ্টারে বোর্ড কোশ্চেনটা খুলে দেখবা কি 1000 ধরো 60টা কোশ্চেন আছে। এই 60টা কোশ্চেনের মধ্যে দেখবা শতকরা সংযুক্তি যে কটা জায়গা আছে শতকরা সংযুক্তি ওই কটা ঘ করবা। সমতাকরণ এখন প্র্যাকটিস করা কিছু নাই, মানে বইতে তোমার প্র্যাকটিস করলে দিবে না। তোমার যে ওই মূল বইতে গেলে তুমি মোটামুটি 3 4 5টা বিক্রেতা পাবা। ওকে, আরো বেশি আছে, এখানে 4 5টা আছে এবং 4 5টা বা 5 7টা বিক্রি আছে, এগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে সমতাকরণটা মোটামুটি ক্লিয়ার হবে। মোলারিটি বলছি, মোটামুটি তোমরা বই থেকে প্র্যাকটিস করবা এবং পাশাপাশি গাইডটা খুলে দেখবা। আর শতকরা সংযুক্তি আর আরেকটা পেজ আমি রিডিং দিয়ে যাচ্ছি, এই পেজটা তুমি একটু রিডিং করবা। সেটা কি জানো? সেটা হচ্ছে আমি যেগুলো বলছি এইগুলো একটু বই থেকে একটু পড়ে নিবা। কোন জায়গা থেকে আমি দেখাই তোমাকে, ওয়েট। এই যে এই পেজটা হয়ে যাচ্ছে আমাদের, এটা হচ্ছে কত 125তম পেজ। ওকে, এই যে দেখো, দাঁড়াও, দেখো এই যে নিচ থেকে শুরু করা, এই পুরোটা শুরু করবে এখান থেকে, এবং শুরু করা এই 2 পেজে যতগুলো বিক্রি আছে প্র্যাকটিস তো করবাই মাস্ট। এই যে 2 পেজে যতগুলো বিক্রি আছে, আমি জানি না ফোকাস নিয়ে যাচ্ছি না, অবশ্যই নিতে হয়তো। ওকে, যতগুলো বিক্রি আছে প্রত্যেকটা প্র্যাকটিস করবা, পাশাপাশি এই যে বাংলা লেখাগুলো পড়বা। আর এই পেজটাও খুব সুন্দরভাবে বাংলা লেখা যা আছে এগুলো পড়বা। এদের কত নম্বর পেজ? 128 নম্বর পেজ। বাংলা লেখাগুলো রিডিং দিবা সুন্দর মতো, আর যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করবা। একদম কোথা পর্যন্ত প্র্যাকটিস করবা? প্র্যাকটিস করবো হচ্ছে এই 130 পর্যন্ত প্র্যাকটিস করে রিডিং দিবা। আর ম্যাথ তো যাবো না, ওইগুলোই। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা জটিল আরো 3টা টপিক দেখবো। ওই ক্লাস আমরা একটু ফাস্ট করবো, কারণ ওই ক্লাসের কনসেপ্টগুলো একটু জটিল। যদি আমি তোমাকে অনেক ভাইঙ্গা করে, ক্লাস হবে 3 ঘন্টার ক্লাস। আমি 3 ঘন্টার ক্লাস দিব না, মূল টু দ্য পয়েন্টে আমরা ক্লাস নিব। লাস্টে 10 মিনিট যেমন হয়েছে ওইরকম 10 মিনিট, ওইরকমই আগামী 40 থেকে 50 মিনিট একটা ক্লাস হবে। ওইটা করতে পারলে মোটামুটি এই চ্যাপ্টারের বইয়ের কোনো পড়াশোনার বাকি থাকবে না। বইয়ের প্রত্যেকটা পড়াশোনা হয়ে যাবে, এবং বইয়ের পড়াশোনা হয়ে যাওয়া মানে তুমি তোমার অলরেডি একাডেমিক সিলেবাস এই চ্যাপ্টারটা 100% কভার করে ফেলাইছো। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য লাস্ট টাইম ক্লাস দিব, ওই ক্লাসগুলো করে ফেলেও। আর ক খ যেগুলো আছে, ক খ অনেকগুলো আমি কিন্তু সংজ্ঞা টঙ্গা লেখা দিই, অনেক সংজ্ঞা টঙ্গা বলে দিই। এবং ক খ মুখস্থ না করলেও হয়, বাট তোমরা যদি করো ভালো করতে পারো, যদি মুখস্থ করার অ্যাবিলিটি থাকে মুখস্থ করতে পারো, করবা। আমি যে কনসেপ্ট বুঝাই এই কনসেপ্ট থেকে সুন্দরভাবে সাজায় গুছায় ক খ লেখা সম্ভব। পারলে আমরা সাজায় গুছায় লিখো, আর যদি না পারো বই থেকে মুখস্থ করো। আর সিকিউর অনেকগুলো ট্রিকি কোশ্চেন থাকে, এই ট্রিকি কোশ্চেনের জন্য একটু ওয়েট করো। লাস্টে 2টা ক্লাস ম্যাথ সলভিং ক্লাস যেটা বলছিলাম, ওই ম্যাথ সলভিং 2টা ক্লাস করলে ট্রিকি কোশ্চেন তুমি একদম ফাটাই দিবা। ওকে, আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফিজ।